আজ অনেকদিন পর আম্মুর সাথে নানু বাড়িতে বেড়াতে এসেছে সাকিব। শুধু বেড়াতে বললে ভুল হবে, বিয়ে খেতে। আর বিয়েটা হচ্ছে সাকিবের মামাতো ভাইয়ের। সাকিব মোটেও আসতে চায়নি, কারণ তার এসব চিল্লাচিল্লি বেশি মানুষ একদমই পছন্দ না। কিন্তু আম্মুর জোড়াজোড়িতে আসতে বাধ্য হলো। আজ গায়ে হলুদের অনুষ্ঠান। উঠানে বড় করে স্টেজ সাজানো হয়েছে। বাড়ির সকল মেয়েরা তাদের সাজগোজ নিয়ে ব্যস্ত। মেয়েদের এই একটা কাজই তারা খুব মনোযোগ দিয়ে করে। আর ছেলেরা সবাই উঠানে চেয়ারে বসে আছে এতিমের মতো। মশার কামড় খেতে খেতে জীবন শেষ। মেয়েরা রেডি হয়ে আসলে পরে অনুষ্ঠান শুরু হবে, কারণ মেইন পার্ট তো মেয়েরাই। ছেলেরা তো শুধু সাধারণ দর্শক। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই ছবি ভিডিও এসব তুলতে লাগলো। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। সাকিবের মোটেও ইচ্ছে ছিল না পাঞ্জাবি পরার, কারণ যেই পরিমাণে গরমের মাঝে এসব পরলে তো অবস্থা আরও নাজেহাল হয়ে যায়। সবার জোড়াজোড়িতে বাধ্য হয়ে পড়তে হলো। শুধু মনে মনে বলছে কখন যে এসব শেষ হবে আর কখন গিয়ে এসব খুলবে। সবাই নাচানাচি করছে। হঠাৎ সাকিবের চোখ গেল তার মামাতো বোন নুসরাতের দিকে। সে এক কোনায় একটা চেয়ারে বসে আছে, অথচ ওর সাথেই সবাই নাচানাচিতে ব্যস্ত, সাথে ছেলেরাও। নুসরাত সাকিবের ছোট মামার মেয়ে। মামার চাকরির সুবাদে তারা শহরে থাকে, মাঝে মাঝে বাড়িতে আসেন, যার কারণে নানু বাড়িতে আসলে খুব একটা দেখা হয় না ওদের সাথে। সাকিব উঠে গিয়ে নুসরাতের কাছে গেল। কি রে, এখানে বসে আছিস কেন? তো দুকেলা কোথায় পাবো? তোর সাথে সবাই তো ডান্স করছে, হই হুল্লোড় করছে, তাহলে তুই এভাবে একা বসে আছিস কেন? আমার এসব নাচানাচি একদমই পছন্দ না, তাই বসে আছি। আমারও। আমি তো আসতেই চাইনি, আম্মুর জোরাজুরিতে এসেছি। তা আসবি কেন? গার্লফ্রেন্ড বললে তো ঠিকই যেতে পারিস, যেখানে বলে সেখানেই নির্দ্বিধায় চলে যাস। গার্লফ্রেন্ড মানে? আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি তুই? এইটা তো তুই জানিস তোর গার্লফ্রেন্ডকে, আমি কি করে জানবো? না জানলে কেন বলবি? কেন, ভুল কি বললাম? এত বড় ছেলে তার গার্লফ্রেন্ড নেই, এটা তো অস্বাভাবিক। ভুল। আমি বাকি ছেলেদের মতো না, এসব প্রেম টেম আমি করি না। হায়, সাধু বাবা দেখছি। তুই যেটা ভালো মনে করিস আর নিজের মতো করে সবাইকে ভাববি না। হোয়াট ডু ইউ মিন? আমি এসব করি নাকি? সেটা তো তুই আর তোর প্রেমিকই ভালো জানে, আমি কি করে জানবো? সাকিব, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। শুরুটা কে করেছিল? আমি তো শুধু এসে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো উল্টোপাল্টা বলা শুরু করেছিস। আমি যেহেতু উল্টাপাল্টা বলি, তাহলে আমার কাছে কেন এসেছিস? ভুল হয়েছে আমার, ক্ষমা কর। আগে জানলে আসতাম না। এইটা বলেই সেখান থেকে উঠে ঘরে চলে গেল সাকিব। মেজাজটাই খারাপ হয়ে গেছে। ও তো শুধু গিয়েছিল এমনি কথা বলতে, কিন্তু এমন মেজাজ খারাপ করার মতো কথা বলবে জানলে সাকিব কখনোই যেত না। নিজেকে কিভাবে নুসরাত একটু গুরুত্ব দিয়েছে বলে মাথায় উঠে গেছে, এসব মনে মনে বিড়বিড় করতে 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 লাগলো সাকিব। তারপর সাকিবকে অনেকেই ডাকলো, কিন্তু ও শুনলো না। রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়লো। আসলে ওর রাগটা একটু বেশি, তবে নিজে থেকে কখনোই রাগার চেষ্টা করে না। কেউ বাধ্য করলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। পরের দিন সবাই রেডি হলো বরযাত্রী যাবার উদ্দেশ্যে। সাকিব বসেছে জামাইয়ের গাড়িতে। একটু পর নুসরাতও এসে বসলো। ওকে দেখেই সাকিবের মেজাজটা খারাপ হয়ে গেল। বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেল। তারপর অন্য আরেকটা গাড়িতে গিয়ে উঠল। নুসরাত বিষয়টি খেয়াল করে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু সাকিব সেটা শুনেও না শোনার ভান করলো। কনের বাড়ির সামনে গাড়ি থামতেই কনে পক্ষের কিছু ছেলে মেয়ে গেট ধরলো টাকার জন্য। এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু সাকিবের এসব ঝামেলা একদমই পছন্দ না, তাই সেটা এড়িয়ে গেল। ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতর একটা চেয়ারে বসলো। তারপর পকেট থেকে মোবাইল বের করে চালাতে লাগলো। আশেপাশে কি হচ্ছে বা না হচ্ছে তাতে ওর কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ পাশের চেয়ারে নুসরাত এসে বসলো। সাকিব তাকালো। নুসরাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকাল মানুষের এত দেমাগ বেড়েছে জানলে বিয়েতেই আসতাম না। সাকিব এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল, মনে হচ্ছে এটাই আমার বিয়ে আর আমার বাড়ি, যার কারণে তুই আসতি না। এখানে তুই যেমন মেহমান, আমিও তেমন মেহমান। সো আমি তোরকে এখানে ইনভাইট করিনি আসার জন্য, তুই নিজের ইচ্ছাতে এসেছিস, তাই আমাকে এসব শোনাবি না। এত রাগ আসে কই থেকে তোর? আমি তো ভেবেছিলাম হয়তো এখন বদলে গিয়েছিস।
কিন্তু তুই তো দেখছি সেই আগের মতোই আছিস। ভালো না লাগলে এড়িয়ে যা। সেটা আমার ইচ্ছে, এড়িয়ে যাব নাকি অন্য কিছু করব। সাকিব নুসরাতের কথার কোনো প্রতিউত্তর দিল না। খাবি না? আমার খাওয়া নিয়ে তোকে ভাবতে হবে না। তোর খাওয়ার ইচ্ছে হলে তুই গিয়ে খেয়ে নে। উফ সাকিব, এমন করছিস কেন? আচ্ছা সরি কালকের বিষয়টার জন্য। আমি তো এমনি ফাইজলামা করছিলাম, কিন্তু তুই যে এভাবে রিয়েক্ট করে ফেলবি সেটা বুঝতে পারিনি। তবে বোঝার জন্য আমি বলিনি। শেষ, এবার দে। সামান্য একটা বিষয়ে এভাবে একজন আরেকজনের সাথে রাগ করে থাকাটা কি ঠিক? তাছাড়া একটা বিয়েতে এসেছি, শেষ হলেই যে যার বাসায় ফিরে যাব। এই সময়টা তো আর ফিরে আসবে না। তাই প্লিজ এবার বাদ দে এসব। নেক্সট টাইম খেয়াল রাখবি, আর এমন করলে কোনোদিনও কথা বলবো না। ওকে, এবার চল খেতে যাই, প্রচুর ক্ষুধা লাগছে। চল। তারপর সব কাজিনরা মিলে একটা চেয়ারে বসলো। নুসরাত সাকিবের পাশের চেয়ারে বসলো। তাই খাবারের সময় ওকে ইচ্ছে মতো জ্বালালো সাকিব। এই যেমন ওর প্লেট থেকে চুরি করে মাছ নেওয়া, মাংস নিয়ে যাওয়া এসব। নুসরাত অনেকবার চেষ্টা করেছে ওর প্লেট থেকে নিতে, কিন্তু পারেনি। বিয়ে সব ফর্মালিটি শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সাকিব রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল গোসল করতে। যে পরিমাণে গরম, গোসল না করলে শান্তি পাবে না। গোসল করে বের হয়ে দেখলো সবাই উঠানে গোল হয়ে চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। এরকম মুহূর্ত দেখতেও ভাগ্য লাগে। সব সময় এমন করে আড্ডা দেওয়ার সুযোগ হয় না। সাকিবও একটা চেয়ার নিয়ে সেখানে যোগ দিল। আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই বাতাস দিচ্ছে প্রচুর। এমন ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে গেল। একটু পর সবার জন্য চা আসলো। চা দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। সবাই চা নেওয়ার শেষে বেঁচে থাকলো আর এক কাপ চা। ওইদিকে মানুষ দুইজন, সাকিব আর নুসরাত। দুজনেই চায়ের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত যেই না কাপটা ধরতে যাবে, অমনি সাকিব গিয়ে ধরে ফেললো। এইটা কি হলো? কোনটা আবার কি হলো? তুই আমার চায়ের কাপ নিলি কেন? এটা তোর কাপ, তোর নাম লেখা আছে, দাঁড়া দেখি তো। সাকিব কাপটার চারপাশে ভালো করে দেখে বলল, কই তোর নাম? লেখা তো নাই। ফাইজলামো করছিস আমার সাথে? চায়ের কাপটা আমি আগে দেখেছিলাম। তুই দেখেছিস, বাট আমি আগে ধরেছি। তো আমি তো আগে দেখেছি, তাহলে এটা আমার। আসছে, সর, বানিয়ে গিয়ে খা। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। না চাইতেও ওর দিকে চোখ আটকে গেল সাকিবের। কেমন যেন মায়া হচ্ছে তাকে দেখে। তাই না চাওয়া সত্ত্বেও সাকিব কাপটা এগিয়ে দিয়ে বলল, এনে ধর, খা। না খেয়ে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, যেভাবে মুখ গোমরা করে বসেছিস, না দিয়ে আর উপায় আছে? দয়া করছিস আমার ওপর? যেটা তুই ভালো মনে করিস। আমি আর তোর নিজের মুখে কিছু বলিনি। এখন নিলে নে, না নিলে পরে আর পাবি না। ওকে, 1 মিনিট বস। এটা বলেই নুসরাত বাড়ির ভেতরে চলে গেল। তারপর একটা খালি কাপ এনে সাকিবের হাতে থাকা চাটা ভাগ করে নিল। এই নে, অর্ধেক তুই খা, অর্ধেক আমি খাই। বাবা বাবা, এত ভালো কবে থেকে হলি রে? আমি খারাপ ছিলাম কবে? আর তুই যদি এতটুকু করতে পারিস তাহলে আমি করলে কি দোষ? তখনই এক ভাবি বলে উঠল, বাবা, এত ভালোবাসা! ভাবির মুখে এমন কথা শুনে সাকিব আর নুসরাত দুজনেই অবাক হয়ে গেল। সবাই এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো। সাকিব একটু গম্ভীর হয়ে বলল, ভালোবাসা মানে চা ভাগ করে খাওয়ার সাথে এটার কি সম্পর্ক? না বাবা, আমি আগে ভাগে কিছু বলে দোষী হতে চাই না। সময় আসুক তখন না হয় বলবো। এখন বলি কি, চাটা তো খাও। দুজনের কাণ্ডে চা তো মনে হয় ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। সাকিব আর নুসরাত কিছু বলল না। চা খাওয়া শেষ করে সবাই ইচ্ছে মতো আড্ডা দিল। সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা শুরু করলো। হঠাৎ কে কাকে ভালোবাসে, কার বিএফকে জিএফকে, কে কয়টা প্রেম করেছে, এসব একে একে সাকিব আর নুসরাতের পালা আসলো। তখন ভাবি জিজ্ঞেস করলো, আচ্ছা নুসরাত, তুমি কয়টা প্রেম করেছো বা এখনো কি করছো? আমি কখনোই প্রেম টেম করিনি, আর করার ইচ্ছেও নেই। সোজা বিয়ে করব। তাই নাকি? তাহলে তো ভালোই। একটা জিনিস কি কেউ খেয়াল করেছো? সবাই একসাথে বলে উঠল, কি?
এবার নেক্সট বিয়ের পালা কিন্তু নুসরাতের মেয়েদের দিকে আর ছেলেদের দিকে সাকিবের। এখন দেখা যাক কার আগে হয়। আচ্ছা সাকিব, তুমি বলো, এবার প্রেম করো? না, আমিও এসব প্রেম টেম পছন্দ করি না। এসব করা মানে শুধু শুধু টাইম ওয়েস্ট করা। সময় হলে সোজা বিয়ে করব। বাহ, ভালো প্ল্যান তো। তাহলে এবার আমরা নুসরাতের বিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নেই, কি বলো সবাই? মোটেই না, আমার এসব বিয়ে টিয়েতে এখন নেই। সুখে থাকতে কি ভূতে গেলে আমারে? আর তার থেকে বরং সাকিবের বিয়ের ব্যবস্থা করো, যেহেতু ওর পালাও আছে। এই ফাজিল মাইয়া, সমস্যা কি তোর? নিজে তো ঠিকই করবি না, তাহলে আমাকে কেন নদীতে ভাসাতে চাইছিস? আমিও এসব বিয়ে টিয়ে করবো না। এসব বলে লাভ নাই ভাই আর বোন। এতটুকু জেনে রাখো, খুব শীঘ্রই দুজনে একই নদীতে একই সাথে ভাসবে। সাকিব আর নুসরাত একই সাথে বলে উঠল, মানে কিছু না, আগে দিয়ে সব বলে দিলে মজা থাকবে না। এখন এতটুকুই জেনে রাখো, তবে আমার কথা কিন্তু সত্যি হবে, দেখে নিও। এটা বলেই ভাবি সেখান থেকে চলে গেল। সাকিব আর নুসরাত একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কিছু বুঝলো না। একটু পর ঝুম বৃষ্টি নামলো। সাকিব বাদে প্রায় সবাই বৃষ্টি উপভোগ করতে লাগলো। সাকিব এই মাত্র গোসল করে এসেছে, তাই ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নাই। শুধু শুধু আবার কাপড় নষ্ট হবে, কিন্তু নুসরাত ওকে জোর করে নিয়ে গেল। সবাই বৃষ্টির তালে নাচছে, গান বাজছে। সাকিবের ও খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যদি এই সময়টাকে থামিয়ে রাখা যেত। একটু পরেই সাকিবের শরীর ঠান্ডা হয়ে আসলো, তাই তাড়াতাড়ি উঠে এসে কাপড় চেঞ্জ করে নিল। তারপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। আগামীকাল কে বউ ভাতের অনুষ্ঠান, তাই বাইরে রান্নার আয়োজন চলছে। বৃষ্টি প্রায় থেমে গেছে, মনে হয় না রাতে আর হবে। রাতে ঘুমানোর পর সাকিবের প্রচণ্ড জ্বর উঠল, মাথাও ব্যথা করছে খুব। সাকিব সচরাচর খুব কম বৃষ্টিতে ভিজে, আর আজকে হুট করে ভেজাতে জ্বর উঠল। কিন্তু কাউকে কিছু বলল না। শুধু শুধু ঝামেলা বাড়বে। সকালে সবাই উঠে গেলেও সাকিব উঠল না। ওঠার বিন্দুমাত্র শক্তিটুকুও নেই শরীরে। একটু পর নুসরাত সাকিবের খুঁজে রুমে আসলো। এসে দেখলো সাকিব ঘুমিয়ে আছে। নুসরাত কয়েকবার ডাকলো, কিন্তু সাকিব সাড়া দিল না। পরবর্তীতে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে গিয়ে দেখলো সাকিবের পুরো শরীর ভীষণ গরম হয়ে আছে। সাথে সাথে নুসরাত বাড়ির সবাইকে ডেকে বসলো। একটু পর ডাক্তার এসে দেখে গেল আর ওষুধ দিয়ে গেল। সাকিবের জন্য প্লেট ভর্তি খাবার আসলো, কিন্তু উঠে খাওয়ার শক্তিটুকুও নেই সাকিবের। সাকিব বলল ওর আম্মুকে ডাক দিতে, উনি এসে যেন খাই দেন। কিন্তু সবাই জানালো ওর আম্মু নাকি একটু পাশের গ্রামে গিয়েছেন ছোট মামাকে নিয়ে। কয়েকজনকে নাকি দাওয়াত দিয়ে দেওয়া হয়নি ভুলে, তাই আজকে গিয়েছেন ভালো করে বুঝিয়ে দাওয়াত দিতে। সাকিব কষ্ট করে কোনো মতে উঠে বসলো। তখনই নুসরাত প্লেটটা হাতে নিয়ে বলল, ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। সাকিব আর মানা করলো না। একদিকে প্লেটে প্রচণ্ড খিদে লেগেছে, অন্যদিকে নিজে খাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। নুসরাত খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে ও খুবই যত্নশীল একটা মেয়ে, অথচ মেয়ে এমনিতেই। তার মাঝে এসবের কোনো ছিটে ফোটাও নেই। সবাই ওদেরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। সেদিকে দুজনের কোনো খেয়াল নেই। নুসরাত খাওয়াচ্ছে আর সাকিবও পেট ভরে খাচ্ছে। খাওয়া শেষে সাকিবকে ওষুধ খাইয়ে শুয়ে দিল। তারপর একটা মগে পানি এনে মাথায় জল পড়তে দিতে লাগলো। প্রায় 2 ঘন্টার মধ্যে জ্বর কমে গেল, সাথে মাথা ব্যথাটাও। এই 2 ঘন্টা নুসরাত একটানা সাকিবের মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। সাকিব একবার মানাও করেছিল যে লাগবে না, কিন্তু সে শুনেনি। একটু পর সাকিব উঠে বসলো। নুসরাত গিয়ে ওর জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে আনলো। চাটা খেয়ে এবার পুরোপুরি সুস্থ লাগছে সাকিবের। তারপর নুসরাত রুম থেকে চলে গেল। সাকিবও একটু পর বিছানা থেকে উঠে কাপড় চেঞ্জ করে হালকা রেডি হয়ে নিল, কারণ যতই হোক বিয়ে বাড়ি অনেক মেহমানরা আসবে, একটু পর পরিপাটি হয়ে থাকাই লাগবে। বউ ভাতের অনুষ্ঠান প্রায় শেষ। ধীরে ধীরে সবাই চলে যেতে লাগলো। এই এতক্ষণের ভেতরে নুসরাত এর সাথে সাকিবের আর কথা হয়নি। চোখাচোখি হয়েছে অবশ্য দূর থেকে, কিন্তু প্রচুর মানুষ আর ব্যস্ততায় কথা হয়নি।
সন্ধ্যাবেলা সাকিব নুসরাতকে খুঁজছে, কিন্তু কোথাও পেল না। সাকিবকে এভাবে খুঁজতে দেখে ভাবি বলল। কি কাউকে কি খুঁজছো? সাকিব আমতা আমতা করে বলল। হ্যাঁ মানে নুসরাতকে, ওকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? ও মা, তুমি জানো না? কি জানাবো? নুসরাত তো সে কখন চলে গিয়েছে। মানে কোথায় চলে গিয়েছে? কোথায় আবার? ওদের নিজ বাড়িতে। কেন, তুমি জানো না? না, আমাকে বলে নাই তো কেউ। সাকিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল এটা শুনে। নুসরাত এভাবে চলে গেল না, না জানিয়ে। মানুষ তো ফর্মালিটিসের জন্য ও বলে যায়। মেয়েটা কত কষ্ট করলো তার জন্য, অথচ সাকিব সামান্য ধন্যবাদটুকু জানাতে পারল না। সাকিবকে এভাবে চুপ থাকতে দেখে ভাবি বলল। আরে আরে, তুমি তো দেখছি মন খারাপ করে ফেলেছো। আমি তো ফাজলামো করছিলাম। নুসরাতরা যায়নি, একটু আগে ছাদের দিকে যেতে দেখলাম। ভাবির কথা শুনে মুহূর্তেই সাকিবের মুখে হাসি ফুটে উঠল। সাকিব আর কিছু না বলে সোজা ছাদের দিকে দৌড় দিল। গিয়ে দেখলো নুসরাত দোলনায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। সাকিব মৃদু স্বরে ডাকলো, নুসরাত। নুসরাত চোখ খুলল, তারপর হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল। কি রে তুই, জ্বর কমেছে? শরীর কেমন এখন তোর? আলহামদুলিল্লাহ ভালো, জ্বর নেই, শরীর একদম ঠিক। আর এমন যত্ন পেলে কেন ভালো হব না? নুসরাত সাকিবের কথা শুনে মৃদু হাসলো। বস এখানে। সাকিব গিয়ে ওর পাশে বসলো। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর সাকিব বলল। কি রে, তোর কি মন খারাপ? কই না তো। কিন্তু দেখে তো মনে হচ্ছে তুই তো এমন চুপচাপ থাকিস না কখনো। এমনি, তেমন কিছু না, ভালো লাগছিল না তাই একটু বসে গান শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। কেন? এই যে আমার এত সেবা যত্ন করলি, তুই যদি এমন সেবা যত্ন না করতি তাহলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। ওসব কিছুই না, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা খেয়েই তুই ভালো হয়েছিস। মোটেই না, ওষুধ খেয়ে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া পসিবল না। এর আগে কত অসুখ হয়েছে, কত ওষুধ খেয়েছি, হিসাবে নেই। ভালো হয়ে উঠতে দিনের পর দিন লেগে গেছে, আর সেখানে তুই মাত্র 2 ঘন্টায় সব সারিয়ে দিয়েছিস। হয়েছে তোর? এখন কি এর জন্য নোবেল দিবি? যদি সেটা দেয়া যেত তাহলে তাই দিতাম, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। তাই নোবেলের পরিবর্তে অন্য কিছু দিতে পারি। কি? সাকিব পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে ওকে দিয়ে বলল। আপাতত এগুলো ছাড়া আর কিছুই দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব নয়, কারণ এমনিতেই গ্রাম এলাকা, আশেপাশে কোনো ভালো দোকান নেই যে অন্য কিছু কিনবো। তাই বাধ্য হয়ে চকলেটগুলোই নিয়ে আসলাম। আর তুই তো চকলেট খেতে পছন্দ করিস। তোকে আসলে যতটা খারাপ ভেবেছিলাম, আসলে তুই অতটা খারাপ না, একটু হলেও ভালো আছিস। আমি সবসময় ভালো রে, তবে সেটা অবশ্যই বিশেষ কোনো মানুষের জন্য। বিশেষ বলতে আবার কি? ওসব তুই বুঝবি না। এখন চুপচাপ চকলেট খা, লুকিয়ে এনেছি, নয়তো কেউ দেখলে সবগুলো খেয়ে নেবে। নুসরাত আর কিছু না বলে চকলেটগুলো খেয়ে ফেললো। খাওয়ার শেষে বলল, থ্যাংক ইউ এত ভালো চকলেট দেওয়ার জন্য। হুম আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করে দীপ্তি। হুম সত্যি সত্যি জবাব দিবি তো? আমি কবে মিথ্যা বলছি তোকে? না, তা অবশ্য বলিসনি। আচ্ছা তাহলে সত্যি করে বল তো, তুই কি কাউকে পছন্দ করিস অ্যান্ড লাভ? সাকিব নুসরাতের কথায় একটু থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না, সত্যিও বলতে পারছে না, আবার মিথ্যেও না। কি রে বল। করি। তাকে? সেটা তোকে কেন বলবো? আরে বল না। না। শুধু পছন্দ করিস নাকি ভালোবাসিস? ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। ওহ। সাকিবের কথা শুনে নুসরাতের একটু মন খারাপ হলো, সেটা সাকিব স্পষ্ট বুঝতে পারলো। কতদিন ধরে তাকে ভালোবাসিস? হয়তো অনেক আগে থেকেই, কিন্তু বুঝতে একটু দেরি হওয়াতে মাত্র কিছুদিন সময় হলো। সে কি জানে যে তুই তাকে ভালোবাসিস? না। কি? কিন্তু কেন? সাহস পাচ্ছি না বলার। এখানে ভয়ের কি আছে? যদি সে না মানে? প্রশ্নই ওঠে না মানা করার। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে কে বা মানা করবে? সত্যি আমি হ্যান্ডসাম? না মানে ওই কথার কথা আর কি। আবার এত ভাবনিস না ওকে, তোকে দেখলে পেট নিয়েও পালাবে। ছাড় ওসব কথা, তুই আগে ওকে গিয়ে সোজাসুজি বলে দে। কি বলবো? কি বলবি মানে?
ওকে যে ভালোবাসিস সেটা বলবি না ওকে? না বললে কিভাবে জানবে? পরে দেখবি পাখি অন্য খাঁচায় উড়াল দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার তো ভয় করছে। কিসের ভয়? আচ্ছা যা, আমি তোকে হেল্প করব বলতে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ কর, ওর নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? তাহলে কল দে, আমি কথা বলে সব ঠিক করে দিচ্ছি। তুই শুধু তাকে আই লাভ ইউ বলবি, ওকে? ওকে। নে এবার কল দে। সাকিব পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে কল দিল। সাথে সাথে নুসরাতের ফোনটা বেজে উঠল, কিন্তু সে সাকিবের নাম্বারটা চিনতে পারেনি, কারণ এটা সাকিবের অন্য আরেকটা নাম্বার যেটা কারো কাছে নেই। এইটা আবার কার নাম্বার? এই সময় কেন কল দিল? আচ্ছা সাকিব, তুই কথা বল, আমি একটু ওইদিকে গিয়ে দেখছি কে কল দিয়েছে। 1 মিনিটের ভেতরেই আসছি। এইটা বলেই নুসরাত অন্য পাশে চলে গেল। সাকিব হাসতে লাগলো। একটু পর নুসরাত কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? সাকিব কিছুই বলছে না। ওপাশ থেকে নুসরাত বারবার হ্যালো হ্যালো বলে যাচ্ছে। তারপর সাকিব বলল, নুসরাত, আই লাভ ইউ। মানে কে? পেছনে তাকা। নুসরাত পেছনে তাকাতেই সাকিবের দিকে চোখ পড়ল। পরক্ষণেই সে চুপ হয়ে গেল। ফোনটা রেখে ধীরে ধীরে দুজন একে অপরের দিকে এগোতে লাগলো। এইটা তোর নাম্বার? হুম। মানে কি? মানে তো স্পষ্টই, আই লাভ ইউ। তুই আমাকে? মানে সেই যার কথা বললি সেটা কি আমি? হুম, তুই। তোকে ভালোবাসি বুঝতে এতদিন লেগে গেল, যার কারণে আজ এসে বলতে হলো। নুসরাত কিছুই বলছে না। সাকিব এবার হাঁটু গেড়ে বসে বলল, নুসরাত, তুই কি আমায় ভালোবাসবি? বিয়ে করার অনুমতি দিবি? নুসরাত কিছুক্ষণ চুপ হয়ে রইল। এবার সাকিব হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কি রে বল, ভালোবাসবি আমায়? আগে বল, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, রাগ দেখাবি না। কথা দিলাম, আজ থেকে আর রাগ দেখাবো না। সব সময় ভালোবেসে আগলে রাখবো। কষ্ট পাবি এমন কিছুই করব না। তুইও কথা দে, আমি ব্যতীত অন্য কারো দিকে নজর দিবি না। শুধুই আমাতেই আসক্ত থাকবি। ঠিক আছে, দিলাম কথা। আমিও ভালোবাসি তোকে, অনেক অনেক। তারপর সাকিব উঠে নুসরাতকে বুকে জড়িয়ে নিল। ঠিক তখনই ভাবি আসলো। বাবা, তরে তরে তাহলে এতদিন আমার সন্দেহ তাহলে ঠিকই ছিল। ভাবির গলার আওয়াজ শুনতেই সাকিব আর নুসরাত চমকে গেল। তারপর দুজন দুজনের কাছ থেকে দূরে সরে গেল। হয়েছে হয়েছে, এখন আর দূরে যেতে হবে না। যা দেখার তা তো ডেকে নিয়েছি। ভাবি প্লিজ, কাউকে এখন কোনো কিছু বইলো না। হ্যাঁ ভাবি, প্লিজ প্লিজ কাউকে বলিও না। আমরা চাই না এত তাড়াতাড়ি কেউ জানুক। সময় হোক, তারপর সবটা বলবো। কিন্তু এতে আমার লাভটা কি? ভাবি, তোমাকে কাচ্চি এনে খাওয়াবো, তারপরও প্লিজ বইলো না। দোষ দেওয়ার চেষ্টা করছো? আরে না, সেটা ঘুষ হতে যাবে কেন? তুমি তো আমাদের আদরের ভাবি, তোমাকে কিছু খাওয়ালে সেটা আবার ঘুষ হয় নাকি? হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। বলবো না কাউকে, যাও। কিন্তু কাচ্চি অবশ্যই খাওয়াতে হবে, এটার ক্ষমা নেই। তুমি একদম চিন্তা করিও না, আমি কালকেই খাওয়াবো। ঠিক আছে, দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কখনো কাউকে ছেড়ে যেও না। সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করবে। আর আমি তো আছি প্রয়োজনে। আমি হেল্প করব সবাইকে রাজি করাতে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি এত ভালো। হয়েছে, আমাকে এত পাম দিতে হবে না। আমি গেলাম, তোমরা প্রেম চালিয়ে যাও। এমনিতেই 2 দিন পর যে যার বাসায় চলে যাবে, তখন আর প্রেম করার সময় পাবে না। এটা বলেই ভাবি চলে গেল। ভাবি চলে যাওয়ার পর ছাদে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসছে। এতদিনের খুনসুটি, ঝগড়া, অভিমান সবকিছুর মানে যেন হঠাৎ করেই বদলে গেছে। নুসরাত ধীরে ধীরে বলল, জানিস একটা কথা, বল। এখনো বিশ্বাসই হচ্ছে না যে একটু আগে তুই আমাকে প্রপোজ করলি। আমারও হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। একটু পর ঘুম ভাঙবে, দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। নুসরাত মুচকি হেসে সাকিবের হাতে হালকা একটা চিমটি কাটলো। আউস, এটা কেন? স্বপ্ন না, বাস্তব, এটা বোঝানোর জন্য। দুজনেই হেসে উঠল। ঠিক তখন নিচ থেকে একজন ডাক দিল, নুসরাত। কোথায় তুই? নুসরাত তাড়াতাড়ি সরে গিয়ে বলল, আমি যাই, বেশি সময় একসাথে থাকলে সবাই সন্দেহ করবে। আচ্ছা, কিন্তু একটা কথা। কি?
বাসায় গিয়ে আমাকে ভুলে যাস না যেন। এই পাগল, এত কষ্ট করে ভালোবেসেছি, এখন আবার ভুলে যাব? নুসরাত তাড়াতাড়ি সরে গিয়ে বলল। সাকিব শুধু হাসলো। পরদিন সকাল, আজ সবাই যে যার বাসায় ফিরে যাবে। উঠানে ছোটখাটো বিদায়ের পরিবেশ। কেউ ব্যাগ গুছাচ্ছে, কেউ গাড়িতে জিনিস তুলছে। সাকিব ইচ্ছে করেই সবার সামনে নুসরাতের সাথে বেশি কথা বলছে না। নুসরাতও স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে দুজনের চোখাচোখি হয়ে যাচ্ছে। একসময় নুসরাত গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়ার আগে জানালার কাছ নামিয়ে খুব আস্তে বলল। ফোন দিবি? সাকিব মাথা নেড়ে শুধু বলল। ইনশাআল্লাহ। এর বেশি কিছু বলার সাহস হলো না। চারপাশে এত মানুষ যে গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। সাকিব অনেকক্ষণ পর্যন্ত রাস্তার দিকেই তাকিয়ে রইল। রাত প্রায় 10:30। সাকিব নিজের রুমে বসে আছে। বারবার ফোন হাতে নিচ্ছে, আবারও রেখে দিচ্ছে। এখন কল দিলে যদি সবাই দেখে? না, একটু পরে দেই। এভাবেই প্রায় আধা ঘন্টা কেটে গেল। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। পৌঁছে গেছি। সাকিব মুচকি হেসে রিপ্লাই দিল। আলহামদুলিল্লাহ, খুব ক্লান্ত। অনেক, কিন্তু ঘুম আসছে না। কেন? কারণ একটা ফাজিল ছেলের কথা বারবার মনে পড়ছে। ওই ফাজিল ছেলেটা কি আমি? সাকিবের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। এরপর শুরু হলো তাদের নতুন রুটিন। দিনে খুব একটা কথা হয় না, কারণ দুজনেই জানে পরিবারের সামনে বেশি ফোন ব্যবহার করলে প্রশ্ন আসবে। তাই রাত হলেই কথা, কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো আবার শুধু 5 মিনিট। কিন্তু সেই 5 মিনিটও দুজনের পুরো দিনটাকে সুন্দর করে দিত। একদিন রাতে, একটা কথা বলি, বল। আমরা কিন্তু একটা ভুল করব না। কি ভুল? এমন প্রেম করব না যাতে পড়াশোনা, কাজ বা পরিবারের দায়িত্ব নষ্ট হয়। আমিও সেটাই চাই। আর একটা কথা, আবার কি? ঝগড়া হলে আগে কে সরি বলবে? আমি। এত সহজে? কারণ তোর সাথে কথা না বললে থাকতে পারবো না। নুসরাত চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল। জানিস, এই কথাটাই সবচেয়ে বেশি ভালো লাগলো। এর কয়েকদিন পর ভাবির ফোন। কিরে, কাচ্চির কথা ভুলে গেলি নাকি? সাকিব হেসে বলল। না ভাবি, কথা দিলে রাখি। আমি কিন্তু শুধু কাচ্চির জন্য ফোন দিইনি, তাহলে? তোদের খবরও নিতে ফোন দিয়েছি। সব ভালো? ঝগড়া করিস না তো? না। ভালো একটা সম্পর্ক টিকে থাকে রাগে না, সম্মানে, এটা মনে রাখিস। সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল। হুম। সেদিন রাতেই নুসরাতকে সব বললেই নুসরাত হেসে ফেলল। দেখেছিস, ভাবি না থাকলে আমাদের প্রেমই শুরু হতো না। একদম ঠিক। তবে একটা কথা, বল। সামনের ঈদের সময় আবার কিন্তু নানু বাড়িতে আসবি। দেখি, যদি আম্মু যায় তাহলে যাব। সাকিবের কথাটা শুনে নুসরাত ঠোঁট বাঁকিয়ে রাগ দেখানোর ভান করল। যদি আম্মু যায় তাহলে যাব মানে? তোর নিজের কি কোনো ইচ্ছে নেই? আছে তো, কিন্তু শুধু নিজের ইচ্ছায় তো সব সময় সব করা যায় না। তাছাড়া সবাই যদি বুঝে ফেলে আমি শুধু তোর জন্যই নানু বাড়ি যাই, তখন? ওহ, এখন দেখি অনেক বুদ্ধি হয়েছে। বুদ্ধি না, সাবধানতা। আমাদের সম্পর্ক এখনও কেউ জানে না, তাই একটু হিসাব করে চলাই ভালো। ঠিকই বলেছিস, আমিও চাই না কেউ ভুল বুঝুক। সময় হলে সবাইকে বলবো। এই তো লক্ষ্মী মেয়ে। এই, বেশি আদিক্ষেতা দেখাবি না। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ এদিক সেদিকের গল্প করার পর ফোন রেখে দিল তারা। কিন্তু সেই রাতেই দুজনেই বুঝতে বাকি রইল না, এখন থেকে প্রতিটা রাতই যেন একে অপরের অপেক্ষায় কাটবে। পরদিন সকাল, সাকিব যথারীতি নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। দোকানে কিছু হিসাব ছিল, সেগুলো দেখলো। দুপুরের দিকে হঠাৎ ফোনে একটা ছবি ভেসে উঠল। নুসরাত পাঠিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আগের দিন সাকিব দেয়া চকলেটগুলোর মোড়ক সুন্দর করে একটা ছোট্ট কাচের জারে রেখে দিয়েছে। সাকিব ছবিটা দেখে অবাক হয়ে লিখল। এগুলো ফেলেছিস? না। কিন্তু খালি মোড়ক রেখে কি হবে? সব কিছুর দাম টাকা দিয়ে হয় না, কিছু জিনিস স্মৃতি হয়ে থাকে। সাকিব কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর শুধু লিখল। ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। নুসরাত রিপ্লাই দিল না, শুধু একটা হাসির ইমোজি পাঠালো। দিন যেতে লাগলো। দুজনের মধ্যে বোঝাপড়া আগের চেয়েও আরও ভালো হতে লাগলো। একটা ব্যাপার তারা দুজনেই মেনে চলতো, কোনো কারণ ছাড়া সারা দিন ফোনে পড়ে থাকবে না।
সাকিব নিজের কাজ শেষ করে ফোন করত, নুসরাত পড়াশোনা শেষ করে কথা বলতো। কখনো যদি কেউ ব্যস্ত থাকতো অন্যজন জোর করতো না। প্রায় 3 সপ্তাহ পর এক রাতে ফোনে কথা বলছিল দুজন। হঠাৎ নুসরাত বলল, একটা হেল্প করবি? কি হেল্প? আগামী সপ্তাহে আমার সেমিস্টারের প্রেজেন্টেশন। তো একটু ভয় লাগছে। কিসের ভয়? অনেক মানুষের সামনে কথা বলতে পারি না আমি, আনকমফোর্ট লাগে। সাকিব একটু হেসে বলল, যে মেয়ে আমার সাথে প্রথম দিনেই এত ঝগড়া করতে পারে সে আবার মানুষের সামনে কথা বলতে ভয় পায়? ঝগড়া করার প্রেজেন্টেশন দেওয়া এক জিনিস। না, তবে একটা কাজ কর। কি? কাল ভিডিও কলে প্র্যাকটিস করবি, আমি শ্রোতা হয়ে বসে থাকবো। হাসবি না তো? ভুল করলে ঠিক করে দেব, হাসবো না। পরদিন রাত ভিডিও কলে প্রায় 40 মিনিট ধরে নুসরাত প্র্যাকটিস করলো। প্রথম দিকে কয়েকবার আটকে গেল, কিন্তু সাকিব একবারও বিরক্ত হলো না, শুধু বলল, আস্তে বল, এখানে একটু থাম, এই লাইনটা আরেকবার বল। প্র্যাকটিস শেষে নুসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস আগে কেউ এভাবে আমাকে সময় দেয়নি। এখন থেকে আমি আছি। 1 সপ্তাহ পর প্রেজেন্টেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাকিবের ফোনে মেসেজ এলো। হয়ে গেছে। কেমন হলো? প্রায় 5 মিনিট কোনো উত্তর নেই। সাকিব ভাবলো হয়তো ভালো হয়নি। হঠাৎ একটা ভয়েস মেসেজ এলো, নুসরাতের কণ্ঠে উচ্ছ্বাস। স্যার পুরো ক্লাসের সামনে আমার প্রেজেন্টেশনের প্রশংসা করেছে। সাকিব নিজের অজান্তে হেসে ফেলল। তার মনে হচ্ছিল যেন নিজের কোনো অর্জনের খবর শুনছে। সেদিন রাতেই ভাবির ফোন এলো। কিরে, আজকাল তো খুবই ব্যস্ত মনে হচ্ছে। কাজ একটু বেশি। কাজ বেশি নাকি ফোন বেশি? সাকিব হেসে বলল, দুটোই। আমি কিন্তু একটা কথা বলবো। বলো। সম্পর্কের শুরুতে সবাই অনেক সময় দেয়, পরে ধীরে ধীরে কমে যায়। চেষ্টা করবি যেন এটা না হয়। ইনশাল্লাহ হবে না। আর একটা কথা, হুম। নুসরাত খুব আবেগী মেয়ে, রাগ করে কিছু বলে ফেললেও মন থেকে বলে না, তাই ওর কথায় সঙ্গে সঙ্গে রাগ করিস না। সাকিব শান্ত গলায় বলল, আগের সাকিব হলে হয়তো করতাম, এখন আর করতে চাই না। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। সে রাতেই সাকিব অনেকক্ষণ ভাবলো। সম্পর্কটা শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ, এখনো কোনো বড় পরীক্ষা আসেনি, না পরিবারের, না দূরত্বের, না সময়ের। কিন্তু সে একটা জিনিস বুঝে গেছে, শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে না। ধৈর্য, বিশ্বাস আর সম্মানও প্রয়োজন, সমান প্রয়োজন। আর ঠিক তখনই তার ফোনে আবারও নুসরাতের মেসেজ ভেসে উঠল। ঘুমিয়ে পড়েছিস? সাকিব মুচকি হেসে টাইপ করলো, না, তোর কথাই ভাবছিলাম। মিথ্যাবাদী। এত তাড়াতাড়ি কেউ কারোর কথা ভাবে নাকি? বিশ্বাস না হলে একদিন বুঝিয়ে দেব। নুসরাত আর কোনো উত্তর দিল না, শুধু একটি লাল হৃদয়ের ইমোজি পাঠিয়ে ফোনটা রেখে দিল। সময় এগিয়ে যাচ্ছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে তাদের সম্পর্কের। দুজনেই নিজেদের পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত। তবুও রাতে অন্তত একবার কথা না হলে যেন দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। এক বিকেলে সাকিব দোকানে বসে হিসাব করছিল, এমন সময় ফোনটা হাতে নিয়ে দেখল নুসরাতকে প্রায় 3 ঘন্টা আগে একটা মেসেজ দিয়েছিল। আজ কেমন গেল দিনটা? এখনো কোনো রিপ্লাই নেই। সাকিব প্রথমে গুরুত্ব দিল না। হয়তো ক্লাসে আছে। আরও 1 ঘন্টা চলে গেল, তবুও কোনো উত্তর নেই। সন্ধ্যার দিকে সাকিব আবারও কল দিল। ফোনটা কয়েকবার রিং হয়ে কেটে গেল। সাকিব ব্রু কুচকে ফোনটা নামিয়ে রাখলো। ঠিক তখনই হোয়াটসঅ্যাপে নুসরাতের লাস্ট সিন আপডেট হলো। সাকিব অবাক হয়ে গেল। অনলাইন ছিল, তাহলে আমার কলটা ধরলো না কেন? 2 মিনিট পর আবারও কল দিল, এবারও ধরল না। কিছুক্ষণ পর শুধু একটা ছোট্ট মেসেজ এলো, একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। মেসেজটা পড়ে সাকিবের কেমন যেন লাগলো। এতদিনের মধ্যে নুসরাত কখনো এমন করেনি। ব্যস্ত থাকলেও অন্তত 2টো কথা বলতো। সেদিন আর কোনো কথা হলো না। পরদিন রাত সাকিব নিজে আর ফোন করলো না। ভাবলো দেখি ও নিজে থেকে করে কিনা। রাতে 10:30টায় ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা নুসরাত কলিং। সাকিব অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকলো, তারপর কলটা রিসিভ করলো। হ্যালো, রাগ করেছিস? না। মিথ্যা বলছিস। রাগ করার মতো কিছু হয়েছে নাকি? কালকে সত্যিই খুব ব্যস্ত ছিলাম। হুম। বিশ্বাস কর। আমি তো কিছু বলিনি।
নুসরাত বুঝতে পারলো সাকিবের গলাটা অস্বাভাবিক ঠান্ডা, আগের মতো একটুও স্বাভাবিক নয়। এরপরের কয়েকদিনও একই রকম চলতে লাগলো। সাকিব কথা বলছে কিন্তু খুব সীমিত, আগের মতো হাসাহাসি নেই, খুনসুটি নেই। নুসরাত বারবার চেষ্টা করছে সব ঠিক করার, কিন্তু ঠিক কি হয়েছে সেটাই বুঝতে পারছে না। একদিন দুপুরে নুসরাত ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হচ্ছে, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সাকিব নুসরাত সঙ্গে সঙ্গে ধরলো। হ্যালো। ব্যস্ত? না, বল। থাক, পরে কথা হবে। আরে বল না। ঠিক তখনই বিভাগের এক সহপাঠী এসে বলল। নুসরাত তাড়াহুড়ো করে বলল, সাকিব, 5 মিনিট পরে কল দিচ্ছি, প্লিজ রাগ করিস না। এই বলে ফোনটা কেটে দিল। কিন্তু সেদিন আর ফোন দেয়া হলো না, কারণ ম্যামের সঙ্গে কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। পুরো সময়টা নুসরাত এতটাই ব্যস্ত ছিল যে ফোনের কথাই মাথায় ছিল না। ক্যাম্পাস থেকে বের হয়ে ব্যাগ থেকে ফোন বের করতেই বুকটা ধক করে উঠল। স্ক্রিনে ভেসে আছে 12টা মিস কল, সবগুলোই সাকিবের, তার সঙ্গে কয়েকটা মেসেজ। একটা 5 মিনিট এত বড় হলো? ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিতে পারতি। থাক, আর দরকার নেই। নুসরাত তাড়াতাড়ি কল দিল, রিং হতে থাকলো, কিন্তু সাকিব ধরলো না। আবার দিল, আবারও না। শেষে একটা মেসেজ পাঠালো, সরি, সত্যিই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, প্লিজ কলটা ধর। কিন্তু কোনো উত্তর এলো না। সেদিন রাত প্রায় 11:30। হঠাৎ সাকিব নিজেই কল করলো। ফোন ধরতেই নুসরাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাকিব, কিছুই বলার দরকার নেই। আমার কথাটা একবার। তুই বলিসনি 5 মিনিট পরে কল দিবি? হ্যাঁ, কিন্তু কিন্তু তবে? যদি এই অজুহাতগুলো আমার শুনতে আর ভালো লাগে না। বিশ্বাস কর, ইচ্ছা করে করিনি। ইচ্ছে করে না করলে এত ঘন্টা কোথায় ছিলে? ডিপার্টমেন্টের কাজ ছিল। তাহলে একটা মেসেজ দিতি, 2 সেকেন্ড লাগতো না। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। না, ভুলে যাসনি। যার গুরুত্ব থাকে তাকে কেউ ভুলে যায় না। সাকিবের কণ্ঠে অভিমান ছিল, কিন্তু সেই অভিমান ধীরে ধীরে রাগে পরিণত হতে লাগলো। সে নুসরাতকে একটানা অনেক অভিযোগ করতে লাগলো। বলতে লাগলো নুসরাত আগের মতো আর সময় দেয় না, কথার মূল্য রাখে না, তাকে গুরুত্ব দেয় না, আর সম্পর্কের দায়িত্ব ঠিক মতো নিচ্ছে না। নুসরাত বারবার বোঝানোর চেষ্টা করলো যে সে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি, কিন্তু সাকিব তখন এতটাই ক্ষুব্ধ ছিল যে তার ব্যাখ্যাগুলো মন দিয়ে শুনল না। শেষ পর্যন্ত নুসরাত শুধু বলল, ঠিক আছে, আজ আর কিছু বলবো না। আমারও আর কিছু শোনার নেই। এই বলেই সাকিব ফোন কেটে দিল। ফোন কেটে যাওয়ার পর নুসরাত অনেকক্ষণ একই জায়গায় বসে রইল। চোখ দিয়ে একের পর এক পানি পড়ছে। যে কখনো ভাবেনি একটা ভুল বোঝাবুঝি এত বড় হয়ে যাবে। সারা রাত তার ঘুম হলো না। বারবার ফোন হাতে নিল, আবারও রেখে দিল, অনেকবার লিখল সরি, আবারও ডিলিট করে দিল। পরদিন সকাল নুসরাতের মা অবাক হয়ে দেখলেন মেয়েটা নাস্তা না করে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খেয়ে যা। ক্ষুধা নেই। কলেজেও সারাদিন সে চুপচাপ। বন্ধুরা জিজ্ঞেস করলেও শুধু বলল। শরীরটা ভালো লাগছে না। এদিকে সাকিবও স্বাভাবিক ছিল না। সে বারবার ফোন হাতে নিচ্ছিল, নুসরাতের নামটা দেখছিল, কিন্তু নিজের অভিমানের কারণে ফোন করছিল না। মনে মনে ভাবছিল, একবার যদি সত্যিই আমাকে গুরুত্ব দেয় তাহলে নিজেই ফোন করবে। অন্যদিকে নুসরাতও একই কথা ভাবছিল। এত কথা শোনার পর আবার যদি আমি ফোন দিই, ও হয়তো আরও রাগ করবে। এভাবেই দুজনের মধ্যে নীরব দূরত্ব তৈরি হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। কেউ কারোর সঙ্গে কথা বলল না। নুসরাতের মন খারাপ ক্রমশই বাড়তে লাগলো। সে ঠিকমতো খেতে পারছিল না। মা বাবার লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো হাসছে না, খুব চুপচাপ হয়ে গেছে। অন্যদিকে সাকিবও নিজের কাজে মন বসাতে পারছিল না। দোকানে বসে হিসাব করতে গেলেই বারবার নুসরাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তবুও দুজনের কেউ আগে এগিয়ে আসার সাহস পেল না। 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে সাকিব আর নুসরাত কেউ আর কারোর সঙ্গে যোগাযোগ করেনি। রাতগুলো এখন আর আগের মতো কাটে না। যে সময়টায় প্রতিদিন দুজনের কথা হতো, সেই সময়টা এখন দুজনের কাছে সবচেয়ে কঠিন সময়। সাকিব অনেকবার নুসরাতের নাম্বার
খুলেছে, কল বাটনের উপর আঙুল রেখেছে, কিন্তু শেষ মুহূর্তে আবার ফোনটা লক করে রেখেছে। অন্যদিকে নুসরাতও প্রতিদিন রাতে পুরনো চ্যাটগুলো খুলে বসে থাকে। সাকিবের পাঠানো মেসেজগুলো পড়ে চকলেটের সেই ছবিটা দেখে, ভিডিও কলে প্রেজেন্টেশন প্র্যাকটিস করার স্ক্রিনশটটা দেখে আর নিঃশব্দে চোখের পানি মুছে ফেলে। একদিন দুপুরে ভাবি নিজের বাসায় বসেছিলেন। হঠাৎ মনে হলো অনেকদিন সাকিবের কোনো খবর নেওয়া হয়নি। তিনি ফোন দিলেন। সাকিব ফোন ধরলেও গলার আগের সেই প্রাণ চাঞ্চল্য নেই। কিরে এত চুপচাপ কেন? কিছু না। আমাকে মিথ্যা বলবি? সত্যি কিছু না। নুসরাতের সাথে ঝগড়া হয়েছে? কিছুক্ষণ নীরবতা, তারপর সাকিব দীর্ঘশ্বাস ফেলল। সাকিব শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। সব শুনে ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, একটা প্রশ্নের উত্তর দিবি? হুম। তুই কি ওর কথাটা পুরোটা শুনেছিলি? সাকিব চুপ। না শুনে বিচার করে ফেলেছিস। একটা সম্পর্কের সবচেয়ে বড় ভুল জানিস কি? নিজের কষ্টটাকে বড় মনে করা, অন্যজনের কষ্টটা না বোঝা। কথাগুলো শুনে সাকিবের বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। সেদিন সন্ধ্যায় ভাবি এবার নুসরাতকে ফোন দিলেন। ফোন ধরতেই বোঝা গেল মেয়েটা কাঁদছে। কাঁদছিস? না। মিথ্যে বলতে শিখলি কবে? এই কথাটুকু শুনেই নুসরাত আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে কাঁদার পর ভাবি ধীরে ধীরে সব শুনলেন। নুসরাত একটা কথাই বারবার বলছিল, আমি ইচ্ছে করে কিছু করিনি ভাবি, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। ও যদি আমার কথাটা একবার শুনতো, আমি তো ওকে কখনো অবহেলা করিনি। ভাবি এবার সব বুঝে গেলেন। দুজনের কারোর ভালোবাসার সমস্যা নেই, সমস্যা শুধু রাগ আর অভিমানে। কেউ কাউকে ঠকায়নি, শুধু একজন আগে ব্যাখ্যা শোনেনি আর আরেকজন ভয় পেয়ে চুপ হয়ে গেছে। ভাবি মনে মনে সিদ্ধান্ত নিল, এভাবে চলতে দেওয়া যাবে না। তবে সরাসরি মিল করিয়ে দিলেও হবে না, কারণ তাতে কেউ নিজের ভুলটা বুঝবে না। আগে দুজনকেই নিজের জায়গা থেকে ভাবতে হবে, তারপরই আবার একসাথে বসানো হবে। এরপরের কয়েকদিন ভাবি ইচ্ছে করেই কখনো শুধু সাকিবের সঙ্গে কথা বলতেন, কখনো শুধু নুসরাতের সঙ্গে, কিন্তু কারো কাছে অন্যজনের খবর বলতেন না, শুধু একটা কথাই বলতেন। রাগ করে যে সম্পর্ক টিকে থাকে না, সেটা সবসময় মানুষকে শিখিয়ে দেয়। এদিকে সময় যত যাচ্ছে সাকিবের অপরাধ বোধও তত বাড়ছে। রাতে ঘুম আসে না, বারবার মনে পড়ে সেদিন নুসরাত কতবার বলেছিল, আমার কথাটা একবার শোন। কিন্তু সে শুনতেই চায়নি। অন্যদিকে নুসরাতও ভাবছে যদি সেদিন 5 মিনিট সময় বের করে একটা ছোট্ট মেসেজ দিত, তাহলে হয়তো এত কিছু হতো না। দুজনেই নিজের নিজের ভুল বুঝতে শুরু করলো, কিন্তু অহংকার নয়, লজ্জার কারণে কেউ আগে এগোতে পারছিল না। এরপর আরও 3টা দিন কেটে গেল। এই 3 দিনেই সাকিব নিজের ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন টের পেল। আগে সে সবসময় ভাবতো ভুলটা শুধু নুসরাতের, কিন্তু এখন যখন একা থাকে তখন কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরতে থাকে। যতই ভাবছে ততই নিজের ওপর রাগ হচ্ছে। দোকানে বসে হিসাব করতে গিয়েও বারবার ভুল করছে। কাস্টমার কি বলছে তাও ঠিকমতো শুনতে পাচ্ছে না। রাতে ঘুমাতে গেলেই মনে পড়ছে জ্বরের সময় নুসরাত কিভাবে 2 ঘন্টা মাথায় জলপট্টি দিয়েছিল, নিজে না খেয়ে ওকে খাইয়ে দিয়েছিল। প্রেজেন্টেশনের আগে ভয় পেলে কতটা ভরসা দিয়েছিল, একটা ছোট্ট চকলেটের মোড়ক পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছিল। আর সেই মেয়েটাকে সে না শুনে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে। সাকিব 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেলল। আমি আসলে কি করেছি? একটা মানুষকে ভালোবাসা মানে কি শুধু নিজের কষ্ট বোঝা? ও তো কখনো ইচ্ছা করে আমাকে কষ্ট দেয়নি। আমি শুধু নিজের অভিমানটাই দেখেছি। ওর জায়গায় যদি আমি থাকতাম, হয়তো আমিও ব্যস্ত হয়ে যেতাম, হয়তো আমিও ভুলে যেতাম। নিজের প্রশ্নের উত্তর নিজেই দিতে পারল না, শুধু মাথা নিচু করে বসে রইল। সেদিন রাতেই ভাবির ফোন এলো। কি রে, কেমন আছিস? ভালো না ভাবি। বুঝতে পারছিস? ভাবি, বল। আমি ভুল করেছি। কি ভুল? আমি ওর কথাটা শুনিনি। ও তো বারবার বলতে চেয়েছিল, আমি সুযোগই দেইনি, শুধু নিজের রাগ দেখিয়েছি। এখন মনে হচ্ছে ওর জায়গায় আমি থাকলে আমিও কষ্ট পেতাম। ভাবি মৃদু হেসে বললেন, এই কথাটা বুঝতেই তো এতদিন লাগলো। দেখ, ভুল সবাই করে, কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করতে পারে না। যে পারে সে সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এখন যদি ও আমার সাথে
কথা না বলে? চেষ্টা না করে আগে থেকে হেরে যাচ্ছিস কেন? একবার মন থেকে ক্ষমা চা। ক্ষমা করবে কি করবে না সেটা ওর সিদ্ধান্ত, কিন্তু তোর দায়িত্ব হচ্ছে নিজের ভুলটা স্বীকার করা। ভয় লাগছে। সেদিন ভালোবাসার কথা বলতে ভয় পাওনি, আর সরি বলতে ভয় কিসে? সাকিব আর কিছু বলতে পারলো না, শুধু শান্ত গলায় বলল, ঠিক আছে ভাবি, আমি কালকেই ওর সাথে কথা বলবো। পরদিন সকাল। সাকিব অনেকবার ফোন হাতে নিল, আবার রেখে দিল। কয়েকবার নাম্বার ডায়াল করেও কেটে দিল। হাত কাঁপছে, বুকের ভেতর অদ্ভুত একটা ভয়। অবশেষে দুপুরের দিকে সাহস করে কল দিল। ফোনটা বাজছে, একবার, দুইবার, তিনবার। তারপর ওপাশ থেকে কল রিসিভ হলো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত সাকিবই নীরবতা ভাঙল। হ্যালো। হুম। গলা খুব শান্ত, কিন্তু আগের মতো প্রাণবন্ত নয়। কেমন আছিস? ভালো, তুই? জানি না। নুসরাত চুপ করে রইল। কিছুক্ষণ পর, একটা কথা বলবো? হুম। প্লিজ আজ আমাকে মাঝপথে থামাস না। আজ শুধু শুনে নিস, তারপর তুই যা ইচ্ছে বলিস। হুম। সাকিব গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আমি অনেক দিন ধরে ভাবছি, প্রতিদিন ভাবছি। প্রথমে মনে হয়েছিল ভুলটা তোর, কিন্তু যত দিন গেছে তত বুঝেছি সবচেয়ে বড় ভুলটা আমার ছিল। আমি তোকে সময় দেইনি নিজের কথা বলার। তুই বারবার বলেছিলি আমার কথাটা একবার শোন, আমি শুনিনি। শুধু রাগ দেখিয়েছি, অভিমান করেছি, অভিযোগ করেছি। আজ বুঝতে পারছি ভালোবাসা মানে জেতা না, ভালোবাসা মানে আগে মানুষটাকে বোঝা। আমি সেটা পারিনি, ক্ষমা করে দে আমাকে। আমি সত্যিই খুব অনুতপ্ত। ওপাশে অনেকক্ষণ কোনো শব্দ নেই, শুধু খুব আস্তে একটা দীর্ঘশ্বাস। জানিস, এক সপ্তাহে আমি প্রতিদিন ভেবেছি তুই যদি একবার ফোন করে বলতি, বল কি হয়েছিল, তাহলে আমি সব বুঝিয়ে বলতে পারতাম। আমি কখনো তোকে অবহেলা করিনি, সত্যিই করিনি। সেদিন ভুলে গিয়েছিলাম, এটা আমার ভুল ছিল, কিন্তু আমি তোকে হারাতে চাইনি, একদমই না। এই কথাগুলো বলতে বলতেই নুসরাতের গলা কেঁপে উঠল। আমি জানি, আর এই জন্যই নিজের ওপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে। আমিও ভুল করেছি। 5 সেকেন্ড সময় বের করে একটা মেসেজ দিতে পারতাম, দেইনি। আমারও দায়িত্ব ছিল, আমি সেটাও ঠিকভাবে পালন করিনি। সরি। না, আজ তুই সরি বলবি না, আজ শুধু আমি বলবো। কারণ তুই ভুল করলেও আমি তোকে শোনার সুযোগ দেইনি, সেটা আরও বড় ভুল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোর কথাটা পুরো শুনবো। রাগ হলে সঙ্গে সঙ্গে কিছু বলবো না, আগে বুঝবো তারপর বলবো। ওপাশে নুসরাত অনেকক্ষণ চুপ, তারপর খুব আস্তে বলল, আমিও একটা কথা দিচ্ছি, যত ব্যস্তই থাকি একটা ছোট্ট মেসেজ হলেও দেব, যাতে তুই অযথা চিন্তা না করিস। সাকিব হালকা হেসে বলল। তাহলে আমরা আবার নতুন করে শুরু করব? নুসরাতও মৃদু হেসে বলল, নতুন করে না, যেখান থেকে থেমেছিলাম সেখান থেকেই আবার শুরু করব। সাকিবের চোখ ভিজে উঠল। এতদিনের বুকের ভেতর জমে থাকা ভার যেন এক মুহূর্তে নেমে গেল। একটা কথা বলি? বল। অনেক মিস করছি তোকে। আমিও। দুজনেই কয়েক সেকেন্ড কিছু বলল না, কিন্তু এই নীরবতাটা আগের মতো কষ্টের ছিল না, এটা ছিল স্বস্তির। অভিমান ভাঙার, আবার একে অপরকে ফিরে পাওয়ার। সেদিন রাতটা আবারও রাতের মতোই দীর্ঘ হলো। খুনসুটি ফিরল, হাসি ফিরল, আর সবচেয়ে বড় কথা, দুজনেই বুঝে গেল সম্পর্কে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু কথা না বলে দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় ভুল। সেদিনের পর থেকে তারা একটা নতুন নিয়ম বানালো, যত বড় ঝগড়াই হোক না কেন কোনোদিনও না শুনে সিদ্ধান্ত নেবে না, আর কখনো রাগ করে দিনের পর দিন কথা বন্ধ রাখবে না। কারণ তারা দুজনের বুঝে গেছে ভালোবাসা টিকে থাকে শুধু আই লাভ ইউ বলাই নয়, টিকে থাকে আমি তোমার কথা শুনতে প্রস্তুত, এই ছোট্ট বাক্যটার মধ্যেই। সেদিনেই সেই ভুল বোঝাবুঝির পর যেন দুজনের সম্পর্ক আরও পরিণত হয়ে উঠল। আগের মতো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলার প্রয়োজন হতো না। এখন দুজনেই বুঝে গেছে সম্পর্কের শক্তি সময়ের দৈর্ঘ্যে নয়, বিশ্বাসের গভীরতায়। সাকিব নিজের দোকানের কাজ আরও মন দিয়ে করতে শুরু করলো। নুসরাতও পড়াশোনায় পুরো মনোযোগী হলো।
তবে রাত হলেই দুজনে কথা হতো, কখনো 10 মিনিট, কখনো আধা ঘন্টা, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই সারা দিনের সব গল্প শেষ হয়ে যেত। এক রাতে একটা কথা বলি, বল। জানিস আগে ভাবতাম প্রেম মানেই সারাদিন ফোনে কথা বলা, আর এখন মনে হয় যে মানুষটা ব্যস্ততার মাঝেও একবার জিজ্ঞেস করে খেয়েছিস, সেই মানুষটাই সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমি পাস। অনেক আগেই পাশ করে গিয়েছিস। দুজনেই হেসে উঠল। দিন কেটে যেতে লাগলো। এরই মধ্যে নুসরাতের সেমিস্টার পরীক্ষাও শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার খবরটা প্রথমেই সাকিবকে দিল। একটু রেস্ট নে। রেস্ট পরে হবে, আগে বাসার সবাইকে সময় দিতে হবে। খুব ভালো। আর তুই? দোকানে নতুন কিছু কাজ শুরু করব, নিজের পায়ে আরও ভালোভাবে দাঁড়াতে হবে। কেন? ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ মানে? আমাদের ভবিষ্যৎ। নুসরাত কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, আল্লাহ জানো আমাদের জন্য সহজ করে দেন। আমিন। প্রায় 2 মাস পর একদিন নানু বাড়িতে সবাই আবার একসাথে হলো। এবার কোনো বিয়ে নয়, পারিবারিক একটা ছোট্ট দাওয়াত। সাকিব উঠানে ঢুকতেই দূর থেকে নুসরাতকে দেখতে পেল। নুসরাতও তাকিয়ে মুচকে হাসলো, কিন্তু আগের মতো দৌড়ে গিয়ে কথা বলল না কেউ। দুজনেই জানে এখন একটু সাবধানে চলতে হবে। দুপুরের খাবারের পর সবাই উঠানে বসে গল্প করছে। ঠিক তখনই সে পরিচিত ভাবি আবারও শুরু করলো, কিরে সাকিব, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ের বয়সও তো কম হলো না। ভাবি আবার শুরু করলে? আরে আমি তো শুধু জানতে চাইছি। তারপর নুসরাতের দিকে তাকিয়ে বললেন, আর তুমি পড়াশোনা শেষ হলে কি করবে? আগে পড়াশোনা শেষ করি, তারপর আম্মু আব্বু যা ভালো মনে করবেন। তাই নাকি? ভাবির চোখের কোণে দুষ্ট হাসি, কিন্তু এবার তিনি আর কিছু বললেন না, কারণ তিনি জানতেন সময়ের আগেই কোনো কথা বলে ফেললে মজা নষ্ট হয়ে যাবে। সন্ধ্যার দিকে ছাদে দাঁড়িয়ে দুজনে আকাশ দেখছিল। অনেকক্ষণ কেউ কথা বলল না। তারপর সাকিব বলল, জানিস একটা ভয় কাজ করে। কিসের ভয়? যদি কোনোদিন পরিবার রাজি না হয়। আমাদের সম্পর্কটা তো ভুল কোনো কিছুর ওপর দাঁড়িয়ে নেই। আমরা কাউকে ঠকাইনি, আমরা পড়াশোনা নষ্ট করিনি, তাহলে ভয় কিসের? তবুও একটা কথা মনে রাখিস, আমরা কখনো পরিবারের বিরুদ্ধে যাব না। সময় হলে সবাইকে সম্মান দিয়ে বলবো। আর যদি না মানে? তাহলে ধৈর্য ধরবো, কারণ যে সম্পর্ক সম্মানের মাধ্যমে শুরু হয় তার পরিণতিও সম্মানের মধ্যেই হওয়া উচিত। সাকিব মুগ্ধ হয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটা সত্যি বদলে গেছে, হয়তো বদলেছে সেও। আগে তারা শুধু একে অপরকে ভালোবাসতো, এখন তারা একে অপরের ভবিষ্যৎ নিয়েও ভাবতে শিখেছে। সেই রাতেই ভাবি ছাদের এক কোণ থেকে দুজনকে দূর থেকে দেখছিলেন। তিনি মুচকি হেসে নিজের মনেই বললেন, এবার মনে হয় সময় বেশি দূরে নেই। দুজনের আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। শুধু ভালোবাসতে জানলেই হয় না, একটা সংসার করতে হলে দায়িত্ব নিতে জানতে হয়। মনে হচ্ছে ওরা সেই জায়গাটাতেও পৌঁছে যাচ্ছে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, শীতল বাতাস বইছে। দুজনের কেউ জানতো না তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। হয়তো খুব শীঘ্রই এই ভালোবাসার কথা পৌঁছে যাবে দুই পরিবারের কানে। পূর্ণিমার সেই রাতের পর প্রায় 3 মাস কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সাকিব আর নুসরাতের সম্পর্ক আরও শান্ত, আরও পরিণত হয়েছে। এখন আর অকারণে অভিমান হয় না। ঝগড়া হলেও দুজনেই আগে অন্যজনের কথা শোনে। তারা দুজনেই নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। সাকিব আগের চেয়ে আরও মনোযোগ দিয়ে ব্যবসা সামলাচ্ছে। নতুন কয়েকজন কাস্টমারও হয়েছে। অন্যদিকে নুসরাতও সেমিস্টারে ভালো ফল করেছে। বাড়ির সবাই মেয়েটার পরিবর্তন লক্ষ্য করেছে। আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে গেছে সে। এক সন্ধ্যায় সাকিব দোকান বন্ধ করে বাসায় ফিরতেই তার আম্মু বললেন, কিরে এত রাত করলি কেন? দোকানে একটু কাজ ছিল আম্মু। কাজ কর, ভালো কথা, কিন্তু নিজের শরীর তো খেয়াল রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ। কথা বলতে বলতে হঠাৎ আম্মু মুচকি হেসে বললেন, একটা কথা বলি? বলো। তোর বয়সও তো কম হলো না, তোর বিয়ে নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। কথাটা শুনে সাকিব কিছুক্ষণ চুপ করে রইল। এতদিন ধরে যে বিষয়টি শুধু সে আর নুসরাত জানতো, সেটা আজ যেন বাস্তবের আরও কাছে চলে এসেছে। এদিকে তুই এখন অনেক বদলে গেছিস রে। কেন?
আগে এত কাজ করতিস না, এখন না বললেও সব করে ফেলিস। বড় হচ্ছি তো। বড় তো হচ্ছিসই, এখন তোর বিয়ের কথাও ভাবতে হবে। নুসরাত হাতের কাজ থামিয়ে মায়ের দিকে তাকালো। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে শুধু বলল, এখনই? এখনোই না, তবে সময় থাকতে ভাবতে হয়। সেদিন রাতেই ফোনে কথা বলছিল দুজন। আজ আম্মু আমার বিয়ের কথা বলল। আমার আম্মুও বলেছে। দুজনেই কয়েক সেকেন্ড চুপ। মনে হয় সময় এসে গেছে। ভয় লাগছে। আমারও। কিন্তু আমরা তো ঠিক করেছিলাম পরিবারের অমতে কিছু করব না। হ্যাঁ, তাই আগে ভাবির সঙ্গে কথা বলবো। 2 দিন পর গ্রুপ করে ভিডিও কলে আসলো 3 জন। সব কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন ভাবি। তারপর মুচকি হেসে বললেন, আমি তো অনেক আগেই বুঝেছিলাম এই দিন আসবে। এখন কি করব? কোনো তাড়াহুড়ো না, আগে দুই পরিবারের মন বুঝতে হবে। যদি কেউ রাজি না হয়? আগে না বললে না হওয়ার প্রশ্নই আসে না। এরপর থেকে ভাবি খুব ধীরে ধীরে পরিকল্পনা শুরু করলেন। সরাসরি কারোর কাছে কিছু বললেন না, শুধু যখন সবাই একসাথে বসতো তখন মাঝে মধ্যেই বলতেন। নুসরাত মেয়েটা কিন্তু সংসার খুব ভালো সামলাতে পারবে। কখনো আবার বলতেন, সাকিবও এখন অনেক দায়িত্বশীল হয়েছে, আগে যেমন আগে ছিল এখন আর তেমন নেই। প্রথমে সবাই সাধারণ কথাই মনে করলো, কিন্তু ধীরে ধীরে বড়রা নিজেরাও খেয়াল করতে লাগলেন। সত্যি তো দুজনের স্বভাব, শিক্ষা, পরিবার সবকিছু বেশ মানানসই। কয়েক সপ্তাহ পর এক রাতে বড় মামা, ছোট মামা আর সাকিবের আম্মু একসাথে গল্প করছিলেন। ঠিক তখনই ভাবি হঠাৎ বললেন, একটা কথা বলবো? সবাই তার দিকে তাকালো। যদি নিজেদের পরিবারের মধ্যে ভালো ছেলে মেয়ে সম্পর্ক করা যায়, খারাপ কি? কথা তো খারাপ বলনি। কি বলতে চাইছো বুঝিয়ে বলো। ভাবি এবার ধীরে বললেন, যদি সাকিব আর নুসরাতের কথা ভাবা হয়। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ সঙ্গে সঙ্গে কিছু বলল না। এরপর থেকে দুই পরিবারের সবাই টুকটাক আলাপ আলোচনা করতে লাগলো। সাকিব এখন নিজের ব্যবসা গুছিয়ে নিয়েছে, নুসরাত তো পড়াশোনায় ভালো করেছে। দুজনের চরিত্র নিয়েও কারো কোনো অভিযোগ নেই। এক সপ্তাহ পর সন্ধ্যায় পারিবারিক বৈঠক বসলো। প্রথমে সাকিবকে ডাকা হলো। একটা কথা জিজ্ঞেস করব? জি। যদি আমরা নুসরাতের সঙ্গে তোর বিয়ের কথা ভাবি, তোর আপত্তি আছে? সাকিব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি সবাই রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে নুসরাতকেও তার মা আলাদা করে জিজ্ঞেস করলেন। নুসরাত লজ্জায় মাথা নিচু করে শুধু বলল, তোমরা যদি ভালো মনে করো আমারও আপত্তি নেই। দুজনের মুখে একই ধরনের উত্তর শুনে পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কয়েকদিনের মধ্যেই দুই পরিবার আনুষ্ঠানিকভাবে বসার সিদ্ধান্ত নিল। এবার আর বিষয়টা শুধু দুজন মানুষের ভালোবাসা নয়, এটা হয়ে উঠল দুই পরিবারের সম্মান, বিশ্বাস আর সুন্দর ভবিষ্যতের এক নতুন অধ্যায়ের শুরু। পরিবারের সম্মতি পাওয়ার পর থেকে যেন দুই পরিবারের মধ্যে এক অন্যরকম প্রশান্তি নেমে এলো। এতদিন যে সম্পর্কটা শুধু সাকিব, নুসরাত আর ভাবির ছোট্ট গোপন ছিল, সেটা এখন ধীরে ধীরে সবার আশীর্বাদে নতুন পরিচয় পেতে শুরু করলো। তবে কেউ তাড়াহুড়ো করতে চাইল না। বড়রা ঠিক করলেন আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হবে। কয়েকদিন পর দুই পরিবার ঠিক করলো ছোট্ট করে আংটি পরানোর একটা অনুষ্ঠান হবে। খুব বেশি মানুষ নয়, শুধু কাছের আত্মীয় স্বজন। অনুষ্ঠানের দিন সকাল থেকেই দুই বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে গেল। নুসরাতের হাতে হালকা মেহেদি দেয়া হলো। সাকিবও নতুন পাঞ্জাবি পরে প্রস্তুত হলো। আগে সেই গায়ে হলুদের দিনের কথা বারবার মনে পড়েছে তার। সেদিন এসেছিল অনিচ্ছায়, আর আজ একই নানু বাড়িতে আসছে জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্তের জন্য। বিকেলের দিকে সবাই একে একে জড়ো হলো। উঠানটা ফুল দিয়ে সাজানো হয়েছে, চারপাশে পরিচিত মুখ, হাসি মাখা পরিবেশ। ঠিক তখনই ভাবি আবারও শুরু করলেন, কিরে সাকিব, আজও কি গরমের জন্য পাঞ্জাবি খুলে ফেলতে ইচ্ছে করছে? না ভাবি, আজকে যতক্ষণ লাগে ততক্ষণ পরেই থাকবো। সবাই আবারও হেসে উঠল। অন্যদিকে নুসরাতকে তার বান্ধবীরা নিয়ে আসছে, হালকা রঙের শাড়ি, মুখে লাজুক হাসি। সাকিব একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল, কারণ এত মানুষের সামনে বেশি তাকিয়ে থাকলে আবার সবাই খোঁচা দিতে শুরু করবে।
কিছুক্ষণ পর বড়রা দুজনকে পাশে বসালেন। বড় মামা বললেন, আজ থেকে তোমাদের সম্পর্ক শুধু নিজেদের নয়, দুই পরিবারের সম্পর্ক। তাই সবসময় একে অপরকে সম্মান করবে। সাকিব মাথা নেড়ে বলল। ইনশাআল্লাহ। এরপর আংটি বদলের ছোট্ট আয়োজন সম্পন্ন হলো। চারপাশে করতালিতে ভরে উঠল পুরো উঠান। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার মিষ্টি খাওয়াতে ব্যস্ত। ঠিক তখন ভাবি সামনে এসে হাত বাড়িয়ে বললেন, আচ্ছা, আমার পাওনাটা? সাকিব অবাক হয়ে বলল, কোনটা? কাচ্চি। এতদিন পরেও মনে আছে? এই জিনিস ভোলার না, তোমাদের প্রেমের প্রথম সাক্ষী আমি, আমার পাওনা আগে। সাকিব মাথায় হাত দিয়ে হেসে বলল। নুসরাত হেসে বলল, ভাবি কাচির সাথে ডেজার্টও পাবা। ভাবি চোখ বড় বড় করে বললেন। আগে একটা দাও, তারপর আরেকটা। সবাই আবার হেসে উঠল। হাসির মাঝেই আনন্দে ভরে উঠল পুরো বাড়ি। রাত গভীর হলে অনুষ্ঠান শেষ হলো। সবাই ধীরে ধীরে যার যার ঘরে চলে গেল। ছাদে দাঁড়িয়ে সাকিব আর নুসরাত কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। সাকিব ধীরে বলল, প্রথম দিন তুই ওই কোনায় একা বসেছিলি, আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। নুসরাত হেসে বলল, আর আমি তোকে গার্লফ্রেন্ড নিয়ে খোঁচা দিয়েছিলাম। ওই দিন যদি তুই ওই কথাগুলো না বলতি তাহলে তাহলে কি? তাহলে হয়তো আমাদের গল্পটাই শুরু হতো না। নুসরাত মুচকি হেসে বলল। কখনো কখনো ছোট একটা ঝগড়াও সুন্দর একটা সম্পর্কে শুরু হয়ে যায়। দুজনেই হেসে ফেলল। বাতাসে হালকা শীতের আমেজ। দূরে পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে গ্রামের আকাশ। এতগুলো মাসের হাসি কান্না ভুল বোঝাবুঝি অপেক্ষা আর ধৈর্যের পর আজ তাদের সম্পর্ক নতুন এক পরিচয় পেল। সামনে এখনো অনেক পথ বাকি। পড়াশোনা শেষ হবে, ব্যবসা আরও বড় হবে, তারপর একদিন বিয়ে। কিন্তু আজ তারা দুজনেই নিশ্চিন্ত। সেই পথ আর একা হাঁটতে হবে না। এক সময় সাকিব খুব আস্তে করে বলল, একটা প্রতিশ্রুতি দিবি? কি প্রতিশ্রুতি? জীবনে যত ঝড়ই আসুক কোনোদিন চুপ করে দূরে সরে যাবি না, আগে আমার সঙ্গে কথা বলবি। নুসরাত নিজের হাতটা সাকিবের হাতে রেখে বলল। আর তুইও কোনোদিন না শুনে আমাকে বিচার করবি না। সাকিব হেসে বলল। কথা দিলাম। নুসরাতও মৃদু হেসে বলল। আমিও কথা দিলাম। সেই দুটি প্রতিশ্রুতির মধ্যেই যেন তাদের ভবিষ্যৎ সংসারের ভিত্তিটা আরও দৃঢ় হয়ে উঠল। কয়েক মাস পর দুই পরিবারের সম্মতি, আত্মীয় স্বজনের দোয়া আর অনেক আয়োজনের মধ্য দিয়ে অবশেষে সম্পন্ন হলো সাকিব আর নুসরাতের বিয়ে। সকাল থেকে বাড়ি জুড়ে ছিল আনন্দের কোলাহল। আত্মীয়দের ব্যস্ততা, ছোটদের দৌড়ঝাঁপ, বন্ধুত্বের হাসি ঠাট্টা সব মিলিয়ে পুরো বাড়িটা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল। কাবিন সম্পন্ন হওয়ার সময় সাকিব একবার চোখ তুলে নুসরাতের দিকে তাকিয়েছিল। লাল বেনারসি, মাথা ভর্তি ওড়না আর লাজুক হাসিতে আজ নুসরাতকে যেন একেবারে নতুন লাগছিল। অন্যদিকে নুসরাতও একবার আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়েছিল। ভাবি দূর থেকে সব দেখছিলেন। আরে আরে, এখনো এত লজ্জা? কয়েক মাস আগে তো ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করতে। কথাটা শুনেই সবাই হেসে উঠল। সাকিব মাথা নিচু করে হাসলো আর নুসরাত আরও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। রাত অনেক হয়েছে। এক এক করে অতিথিরা বিদায় নিয়েছেন। বাড়ির কোলাহলও ধীরে ধীরে কমে এসেছে। শুধু দূরে কোথাও আত্মীয়দের চাপা গল্পের শব্দ আর রাতে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ফুল দিয়ে সাজানো ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো সাকিব। একবার গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। ঘরের ভেতরে নরম আলো জ্বলছে। বিছানার চারপাশে ফুলের সাজ। জানালার পর্দা দিয়ে হালকা রাতের বাতাস ঢুকছে। নুসরাত খাটের এক পাশে চুপচাপ বসে আছে, মাথা নিচু, দুই হাত একসঙ্গে জড়িয়ে রেখেছে। সাকিব দরজা বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কিছুটা দূরে বসে মৃদু হেসে বলল, যে মেয়েটা প্রথম দিনেই আমাকে গার্লফ্রেন্ড নিয়ে খোঁচা দিয়েছিল আর সে এত চুপচাপ। নুসরাত হেসে ফেলল। এই দিনের কথা এখনো মনে আছে? ওই দিনটাই তো আমাদের গল্পের শুরু। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর সাকিব শান্ত গলায় বলল, জানিস, মাঝে মাঝে ভাবি যদি সেদিন আমি তোর কাছে গিয়ে কথা না বলতাম। তাহলে হয়তো আজকের দিনটাই আসতো না। দুজনেই মৃদু হেসে উঠল। নুসরাত ধীরে বলল, একটা কথা বলবো? এতগুলো মাসে আমরা অনেক ঝগড়া করেছি, অনেক ভুলও করেছি, কিন্তু একটা জিনিসের জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। বল, কিসের জন্য?
আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। কারণ আমি তোকেই বুঝে গিয়েছিলাম, রাগ কয়েক মিনিটের হতে পারে কিন্তু মানুষটা সারা জীবনের। নুসরাতের চোখ ভিজে উঠল। সাকিব ধীরে বলল, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। আমি পারফেক্ট মানুষ নই, ভুল আমারও হবে, কিন্তু একটা কথা দিচ্ছি, কোনো সমস্যা হলে চুপ করে থাকবো না, আগে তোর সঙ্গে কথা বলবো। নুসরাত মৃদু হাসল। আমিও কথা দিচ্ছি, যত ব্যস্তই থাকি তোকে না জানিয়ে কখনো দূরে থাকবো না, আর কোনো অভিমানও জমতে দেব না। তাহলে আজ থেকে আমরা শুধু স্বামী স্ত্রী নয়, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। ইনশাল্লাহ, সব সময়। নুসরাতের কথাটা শুনে সাকিবের মুখে শান্ত একটা হাসি ফুটে উঠল। এতগুলো মাসের ভালোবাসা, অপেক্ষা, অভিমান আর আবারও ফিরে পাওয়ার সব স্মৃতি যেন এক মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। সাকিব ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে দিল। আমার হাতটা ধরবি? নুসরাত মৃদু হেসে নিজের হাতটা সাকিবের হাতে রেখে দিল। দুজনের হাত এক হয়ে যেতেই যেন দুজনের বুকের ভেতরের অস্থিরতাও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সাকিব আস্তে করে বলল, জানিস, আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। নুসরাত হেসে বলল, এত সহজে? হ্যাঁ, কারণ জীবনে এমন একজন মানুষ পেয়েছি যে আমার রাগও সহ্য করছে, আমার ভুলগুলোও ক্ষমা করছে, আবার আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। নুসরাতের চোখ দুটো চিকচিক করে উঠল। আমিও তো ভাগ্যবান। সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই ভুল স্বীকার করতে পারে না। তুই পেরেছিস। সাকিব ধীরে ধীরে আরও একটু কাছে এগিয়ে এলো। খুব স্বাভাবিক ভঙ্গিতে নুসরাতকে নিজের বাহুতে জড়িয়ে নিল। নুসরাতও কোনো দ্বিধা না করে মাথাটা সাকিবের কাঁধে রেখে চোখ বন্ধ করে রইল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত শান্তি। বাইরের রাতের বাতাস জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে, আর ভেতরে দুটো হৃদয় যেন একই ছন্দে ধুকপুক করছে। এভাবেই সারা জীবন থাকবি তো? নুসরাত হালকা হেসে উত্তর দিল। যতদিন আল্লাহ চাইবেন ততদিন তোকে এভাবেই আগলে রাখবো। সাকিব আলতো করে নুসরাতের কপালে একটি স্নেহ ভরা চুমু এঁকে দিল। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি। নুসরাত লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ পর সে মুখ তুলে মিষ্টি হেসে সাকিবের গালে আলতো একটা চুমু দিয়ে ফিসফিস করে পড়ল, এটা আমার পক্ষ থেকে। সাকিব কয়েক সেকেন্ড শুধু তার দিকে তাকিয়ে রইল। জানিস, তুই হাসলে পৃথিবীটা অনেক সুন্দর লাগে। আর তুই এমন কথা বললে আমার লজ্জা লাগে। সাকিব হেসে বলল। তাহলে আজ থেকে প্রতিদিন বলবো। নুসরাত মৃদু করে সাকিবের বুকে মাথা রেখে বলল, প্রতিদিন বলবি, তবে শুধু কথায় না, আচরণেও যেন বুঝতে পারি। সাকিব সঙ্গে সঙ্গে উত্তর দিল, ইনশাল্লাহ। ভালোবাসা শুধু মুখে বলার জন্য না, প্রতিদিনের ছোট ছোট যত্নে প্রমাণ করার জন্য। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলল না। নীরবতাটাও যেন আজ কথা বলছিল। সাকিব আলতো করে নুসরাতের এলোমেলো চুলগুলো কানের পাশে গুছিয়ে দিল। নুসরাত মুচকি হেসে বলল, কি দেখছিস এভাবে? আমার বউকে। নুসরাত আবার লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেলল। সাকিব মৃদু হেসে বলল, আজও বিশ্বাস হয় না তুই সত্যিই আমার জীবনের মানুষ। আমারও মাঝে মধ্যে মনে হয় সব কিছু যেন একটা সুন্দর স্বপ্ন। যদি স্বপ্ন হয় তাহলে আমি কখনো ঘুম ভাঙাতে চাই না। নুসরাত হেসে উঠল। সাকিব ধীরে ধীরে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাত কিছু বলল না। হঠাৎ সাকিবের চোখ গেল নুসরাতের গোলাপি রঙের ঠোঁটের দিকে। সাকিব সেদিকে তাকিয়ে রইল। নুসরাত বিষয়টা বুঝতে পেরে ঠোঁট কামড়ে ধরল। সাকিব নুসরাতের দিকে চোখ তুলে তাকালো, তারপর একটা মুচকি হাসি দিয়ে নুসরাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এভাবে প্রায় অনেকক্ষণ একে অপরকে কিস করলো। তারপর দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছ থেকে সামান্য সরে এলো। নুসরাতের গাল দুটো লজ্জায় টুকটুকে লাল হয়ে উঠেছে। সে মাথা নিচু করে মৃদু হাসছে, আর সাকিব শুধু মুগ্ধ হয়ে তার সেই হাসিটা দেখছে। জানিস, এতদিন ধরে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আজকের এই মুহূর্তটা কোনো স্বপ্ন থেকেও অনেক সুন্দর। নুসরাত চোখ তুলে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। এত সুন্দর সুন্দর কথা বলতে শিখলি কবে? সাকিব হেসে বলল, যেদিন থেকে তোকে সত্যি করে ভালোবাসতে শিখেছি। কথাটা শুনে নুসরাতের ঠোঁটের কোণে আবারও মিষ্টি একটা হাসি ফুটে উঠল। ঘরের নরম আলোয় সে হাসিটা যেন আরো উজ্জ্বলতা লাগছিল। একটা কথা বলি? বল। আজ এত আনন্দ লাগছে, আবার একটু ভয়ও লাগছে। ভয় কেন? নতুন জীবন, নতুন দায়িত্ব, সব কিছু ঠিকভাবে পারবো তো? সাকিব কোনো তাড়াহুড়ো না করে আলতো করে তার হাতটা নিজের হাতে নিল।
আমরা দুজন যদি একে অপরের পাশে থাকি তাহলে কঠিন পদও সহজ হয়ে যাবে। আমি চাই আমাদের সংসারটা শুধু ভালোবাসার না, সম্মান আর বিশ্বাসেরও হোক। নুসরাত ধীরে মাথা নাড়ল। আমিও চাই। কোনো সমস্যা হলে আমরা চুপ করে থাকবো না, আগে কথা বলবো। এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। জানালার বাইরে হালকা বাতাস বইছে, দূরে রাতের নীরবতা, আর ভেতরে দুজন মানুষের নতুন জীবনের প্রথম রাত, যেখানে আবেগের চেয়ে বড় হয়ে উঠেছে বিশ্বাস, শ্রদ্ধা আর একসঙ্গে পথ চলার অঙ্গীকার। সাকিব মৃদু হেসে বলল, আজ থেকে প্রতিটা সকাল শুরু হবে তোকে পাশে পাওয়ার অনুভূতি নিয়ে। নুসরাতও হাসলো। আর প্রতিটা রাত শেষ হবে আল্লাহর কাছে এই দোয়া করে, যেন আমরা সব সময় একে অপরের সম্মান, বিশ্বাস আর ভালোবাসা ধরে রাখতে পারি। দুজনেই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলল। সেই শান্ত মুহূর্তে মনে হচ্ছিল দীর্ঘদিনের খুনসুটি, অভিমান, অপেক্ষা আর ভালোবাসা অবশেষে পূর্ণতা পেয়েছে। সকাল, জানালার পর্দার ফাঁক গলে নরম সোনালি রোদ ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। রাতের ফুলের হালকা সুবাস এখনো পুরো ঘর জুড়ে ভাসছে। বাইরে পাখিদের কিচিরমিচির আর দূরে কারো রান্নাঘরের হাঁড়ি পাতিলের শব্দ, সব মিলিয়ে এক শান্ত সুন্দর সকাল। সাকিবের ঘুম ধীরে ধীরে ভাঙল। চোখ খুলে প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর পাশ ফিরে তাকাতেই তার ঠোঁটে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে উঠল। নুসরাত এখনো গভীর ঘুমে, মুখে শান্তির ছাপ, এলোমেলো কয়েকটি চুল কপালের ওপর এসে পড়েছে। ঘুমন্ত মুখটা এতটাই নিষ্পাপ লাগছে যে সাকিব কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, সত্যি তুই এখন আমার জীবনের মানুষ। সে খুব আস্তে করে হাত বাড়িয়ে নুসরাতের কপালের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। নুসরাত একটু নড়ে চড়ে আবারও আগের মতোই নিশ্চিন্তে ঘুমিয়ে রইল। সাকিব মৃদু হেসে খুব আলতো করে তার কপালে একটি স্নেহ ভরা চুমু খেলো। ঠিক তখনই নুসরাত আদো ঘুমের মধ্যেই আসতে বলল। আমি কিন্তু ঘুমাইনি। সাকিব একটু চমকে উঠল। আরে তাহলে এতক্ষণ চোখ বন্ধ করে ছিলি কেন? নুসরাত চোখ খুলে মুচকি হেসে বলল, দেখছিলাম আমার স্বামীটা কি করে। সব দেখেছি। আর কপালে চুমু খেয়েছিস। সাকিব লজ্জা পেয়ে হালকা হেসে ফেলল। ধরা পড়ে গেলাম তো আলে। নুসরাত দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল, শাস্তি হবে কিন্তু। কি শান্তি। নুসরাত একটু এগিয়ে এসে সাকিবের গালে আলতো একটা চুমু দিয়ে হেসে বলল। এইটাই। সাকিব কয়েক সেকেন্ড শুধু তার দিকে তাকিয়ে রইল। এই শান্তি যদি হয় তাহলে আমি রোজই অপরাধ করব। দুজনেই হেসে উঠল। তাই এরপর কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। এতদিনের অপেক্ষা শেষে একসঙ্গে নতুন একটা সকাল শুরু করার অনুভূতিটাই যেন দুজনের কাছে সবচেয়ে বড় উপহার। কিছুক্ষণ পর নুসরাত আস্তে করে বলল, জানিস, আজ ঘুম ভাঙতেই প্রথমে মনে হলো সবকিছু বুঝি স্বপ্ন। তারপর তোকে পাশে দেখে বুঝলাম এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তব। সাকিব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রতিটা সকাল যদি এভাবেই শুরু হয় তাহলে আর কিছু চাই না। নুসরাত মুচকি হেসে বলল, শুধু একটা জিনিস চাই। কি? যেদিন আমাদের ঝগড়া হবে সেদিনও যেন সকালে ঘুম ভাঙার পর আমরা একে অপরের দিকে এমন করেই হাসতে পারি। সাকিব কোনো উত্তর না দিয়ে নুসরাতের দুই হাত নিজের হাতে নিয়ে বলল, কথা দিলাম, রাগ আসতে পারে, অভিমান হতে পারে, কিন্তু ভালোবাসা আর সম্মান কখনো কমবে না। নুসরাত শান্ত হাসি দিয়ে মাথা নেড়ে বলল, আমিও কথা দিলাম। ঠিক তখনই বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো। এই নতুন বর বউ আর কত ঘুমাবে, সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। চল নতুন জীবনের প্রথম সকালটা সবাইকে নিয়ে শুরু করি। চলো, প্রতিটা সকাল যেন আজকের মতোই সুন্দর হয়। দুজন পাশাপাশি দরজার দিকে এগিয়ে গেল। তাদের চোখে মুখে ছিল লাজুক হাসি, হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা, আর মনে ছিল একটাই প্রার্থনা, জীবনের প্রতিটি নতুন সকাল যেন এমনই ভালোবাসা, বিশ্বাস আর শান্তিতে ভরে থাকে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি এই চ্যানেলে নিয়মিত গল্প আপলোড করে থাকবো। এই চ্যানেলে আমি নিজেই ভয়েস করে থাকবো, তো প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আমরা শূন্য থেকে শুরু করতে চাই। আপনাদের ভালোবাসা পেলে এখানে মাফিয়া রিলেটেড, উপন্যাস রিলেটেড, রোমান্টিক, কাজিন, অবহেলিত, অপমানিত, মানে এভরিথিং
সকল প্রকার গল্প নতুনভাবে আপলোড করা হবে এবং এখানে বিশেষ করে আমরা নতুন গল্প নিয়ে কাজ করব। আমাদের তাই এই মিঠুন স্টোরি চ্যানেলটির পাশাপাশি আমাদের এই মিন্টু স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের গল্পটি শুনে যাওয়ার শেষে আমাদের মিন্টু স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট, একটা লাইক আমাদের নতুন গল্পে ভয়েস এবং নতুন গল্প লিখতে উৎসাহিত করে। তাই অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা নিয়মিত এখানে নতুন গল্প আপলোড করে থাকব। আপনাদেরকে আমি নিজে থেকে কথা দিলাম। আর এর পাশাপাশি আমাদের আরও কয়েকটি চ্যানেল আছে, সেগুলোকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন গল্প খুব শীঘ্রই আসবে। আসসালামু আলাইকুম।